সরি, মাইক অন করিনি। গুড ইভিনিং সবাইকে। এর আগের দিন আমি, হ্যাঁ, থ্যাংক ইউ, রেকর্ড অন করা হলো। এর আগের দিন আমি বলেছিলাম যে 55 নম্বর প্রশ্ন পর্যন্ত সবাই পড়ে রাখতে, তো আশা করি সবাই পড়েছো। যদি যে কোনো কারণে কোনোটা অসুবিধা হয় আমাকে পুরো নাম নাম্বার দিয়ে, যে ম্যাম 26 নাম্বারটা বুঝতে পারছি না, 27 নাম্বার বুঝতে পারছি না, এরকম দিয়ে গ্রুপে লিখবে, হ্যাঁ? তাহলে আমি জিনিসটা বলে দিতে পারবো। আজকে আমরা এর আগের দিন যে নিউট্রিশন ইন প্ল্যান্টস এবং সেই রিলেটেড প্ল্যান্ট মরফোলজির একটু পার্ট বা প্রিওয়াইকিউ তে যেগুলো বেশি এসেছে সেইটা আমি তোমাদেরকে কিন্তু পড়াবো। হুম? এবং পড়িয়েও ছিলাম, যেটা সেটা যতটা পড়িয়েছিলাম তার পরটা আমরা করব। তাহলে এর আগের দিন আমরা লাস্ট যে প্ল্যান্টের লিভস থেকে একটা কোশ্চেন দেখলাম, যে এই যে ছোটবেলায় তোমরা যে পাতা আঁকতে, সেই পাতা সেই পাতার এই যে বড় যে সবুজ রঙের যে অংশটা, এবং তারপর আমরা কি করতাম, রং করতাম। তাহলে এই যে সবুজ রং যে জায়গাটায় করতাম সেটাকে আমি বলবো ল্যামিনা। ঠিক আছে, ল্যামিনা, দ্য ব্রড গ্রিন পার্ট অফ দ্য লিভ। তারপরে প্রশ্নটা দেখো, এখানে বলছে আর একটা পেটিয়ল বা মেসোপোডিয়াম, সেটা হলো লিভস দ্য ল্যামিনা অ্যাবভ দ্য লেভেল অফ স্টেম। অর্থাৎ এই যে জিনিসটা যেটা পাতাকে ওপরে একটু তুলে রাখে, সেটাকে বলা হয় পেটিয়ল, মেসোপোডিয়াম। দু রকম ভাবে কিন্তু প্রশ্নটা দিতে পারে। এবার পরের প্রশ্ন বলছে, দ্য গ্রিন প্ল্যান্টস ইন এ টেরিস্টোরিয়াল ইকোসিস্টেম, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমে ক্যাপচার about -% of the energy of sunlight that falls on their leaves and convert it into food energy. তাহলে মনে রাখবে, সানলাইটের এনার্জির 1% আমাদের গ্রিন প্ল্যান্টস কিন্তু ক্যাপচার করে। তাহলে আমাদের গ্রিন প্ল্যান্টস যেটা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমে, সে ক্যাপচার করে সানলাইটের এনার্জির 1% মাত্র। ভাবতে পারছো? দ্যাট ফলস অন দেয়ার লিভস, তার পাতায় যেটুকু পড়ছে যতটা এনার্জি তার 1% ক্যাপচার করছে, অ্যান্ড কনভার্ট ইট ইন্টু ফুড এনার্জি, এবং সেই যে সোলার এনার্জিটাকে সে ফুড এনার্জিতে কনভার্ট করছে। এবার মনে করো এই গাছের পাতা খেলো একটা, মনে করো ছাগল, একটা গোট খেলো, ঠিক আছে? সেই গোট এই প্ল্যান্টের বডিতে যতটা রয়েছে, প্ল্যান্টের বডিতে যতটা নিউট্রিশন আছে সেই ঘাস পাতায়, তার কিন্তু 10% আসলো গোটের বডিতে। ঠিক আছে, তারপর মনে করো, মানে ব্যাপারটা জাস্ট এইভাবে কিভাবে বলবো, মানে ব্যাপারটা তুমি এভাবে ভাবতে পারো যে গাছের পাতায় ধরে নাও একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 ক্যালোরি শক্তি। ঠিক আছে, মানে হিট, তাপ, তাপ আসলো এখান থেকে, ও নিল এর 1%। 1% বলতে 100 ক্যালোরি তোমার পাতা, লিফটা সেটা হলো অ্যাবজর্ব করলো। এইবার এইটা মনে করো একটা গাছের পাতা হিসেবে কনভার্টেড হচ্ছে, যেটাকে কিন্তু মনে একটু ওদিকে যা, যেটাকে কিন্তু একটা মনে করো গোট খাচ্ছে, তাহলে গোটের বডিতে সেই 100 ক্যালোরি 10% আসছে, মানে নিউট্রিশন আসছে 10, এর 10% মানে 10 হলো গোটের বডিতে আসছে। এবার মনে করো এই গোটটাকে আবার একটা হিউম্যান বিং, একটা মানুষ মনে করো খাচ্ছে, তাহলে হিউম্যান বিং এর ওই গোটের নিউট্রিশন ছিল 10,
তার আবার 10% মানে 1 হিউম্যান বডিতে আসছে। তাহলে শুরুতে কত এনার্জি ছিল আর হিউম্যান বিং এর মধ্যে কতটা এনার্জি আসলো, বুঝতে পারছো? এটাকে বলা হয়, আমরা যদি এনভায়রনমেন্ট পড়ি আমরা দেখবো এটাকে বলা হয় 10% রুল। অর্থাৎ 10% করতে করতে এটা কিন্তু কমতে থাক, মানে নিচে যত আমরা ফুড পিরামিডের নিচের দিকে নামতে থাকি তত কিন্তু 10% করতে করতে কমে। এবার এটা 10%, কিন্তু সানলাইট থেকে পাতায় যে এনার্জিটা পড়ে সেটার 1%ই গ্রিন প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে। পরেরটা দেখো, নাটস, ভেজিটেবল, সয়েল, ফিশ, এগুলো বলা হয় গুড সোর্সেস অফ হুইচ অফ দ্য ফলোইং। তাই না, বলা হয় বাদাম খেতে, ভেজিটেবল, অয়েল, ফিশ এগুলো খাওয়া ভালো। এগুলো কি ধরনের? এগুলোকে বলা হয় হেলদি ফ্যাট। ঠিক আছে? মাছ, মাংস, ডিম যদি থাকতো, যদি দিত যে শুধু ফিশ, মিট, এগস, মনে রাখবে দে আর অলওয়েজ প্রোটিনস। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে নাটস কথাটা আছে, ভেজিটেবল অয়েল কথাটা আছে, এগুলো তো সবসময় ফ্যাটি সাবস্টেন্সের মধ্যে পড়ে, সেই কারণে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে হেলদি ফ্যাট। পরেরটা, হুইচ নিউট্রিয়েন্ট ইজ ক্লোরেল্লা রিচ ইন? আমি তোমাদের শুরুর দিনই বলেছিলাম, এর আগের দিন, যে স্পেস সায়েন্টিস্টরা সবসময় ক্লোরেল্লা ক্যারি করে, তারা কিন্তু ক্লোরেল্লা খায়। ঠিক আছে? কারণ এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তার মানে প্রোটিন আছে, ক্লোরেল্লা ইজ রিচ ইন প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। দেখো এটা কি, এই দেখো ক্লোরেল্লাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্পেস অ্যালগি। এমনিতে তো একটা অ্যালগি, ভালো কথা, এটিকে স্পেস অ্যালগি নাম দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি কারণ স্পেস সায়েন্টিস্টরা নিয়ে যায়। ইট ইজ ইউজড ফর দ্য কনজাম্পশন অফ কার্বন ডাই অক্সাইড। একটুখানি দাঁড়াও, একটুখানি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার? হুম, হুম। But chlorella is known as space algae. It is used for the consumption of carbon dioxide provided by the astronauts and the production of oxygen in spacecraft. কি হচ্ছে এই অ্যালগিটা কি করছে বুঝতে পারছো, যে কার্বন ডাই অক্সাইড যেটা তোমার তোমার যে অ্যাস্ট্রোনট রেসপিরেশনের সময় আমরা প্রত্যেক মানুষই কার্বন ডাই অক্সাইড রিলিজ করি, তার মানে সেইটাকে তো কমাতে হবে, সেই যে সেটা কনজাম করে নেওয়ার কাজটা কিন্তু স্পেস অ্যালগি করে, এবং সে আবার প্রোডাকশন করে অক্সিজেনের। ঠিক আছে, এটা মাথায় রেখো। এবার আয়রন, আয়োডিন, জিঙ্ক ক্যান বি কনসিডার্ড অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং? আয়রন, আয়োডিন আর জিঙ্ক, এটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস, 2022, এটা দেখা যাচ্ছে আমার শিফটেও দিয়েছে। আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পার্থক্যটা কি? বলো, আমি এর আগেও বলেছি কিন্তু, বলো।
কি হলো, কথা নেই কেন? ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা আমাদের শরীরে বেশি পরিমাণে দরকার হয়, ঠিক আছে, অনেকটাই বেশি পরিমাণে দরকার হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এবং যে কারণে আমরা আজ ডেলিকার যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে ওই ম্যাক্রোনিউট্রিয়েন্টসকে প্রেজেন্ট থাকতে হবে। আর মাইক্রো মাইক্রো কথাটার মানেই হলো ছোট, মাইক্রো অবজারভার যেগুলো খুব ক্ষুদ্র। মাইক্রো নিউট্রিয়েন্টস হলো যেটা ভীষণ কম পরিমাণে প্রেজেন্ট আছে, যেটা ভীষণ কম পরিমাণে প্রেজেন্ট আছে, মানে কম পরিমাণে মানুষের শরীরে দরকার হয়, কিন্তু দরকার হয়, সেটা না হলে কিন্তু তার অনেক রকম রোগ হবে। তাহলে সেরকমই দেখো আয়োডিন, আমি এর আগের দিন বলেছিলাম না, আয়োডিন যুক্ত নমক খেতে বলা হয়। আয়োডিনের জন্য কি হয়, এর অভাবে গয়টার রোগ হয়, তাই তো? কিন্তু সেটা তো দরকার হয় ভীষণ কম পরিমাণে। তো সেই জন্য আয়রন, আয়োডিন, জিঙ্ক, দোজ আর মাইক্রো নিউট্রিয়েন্টস। এবার স্টার্চেস। স্টার্চেস ফাউন্ড ইন ব্রেডস। ব্রেডে দেখা যায়, ব্রেড বলতে তোমরা পাউরুটি, সিরিয়ালস যে শস্য, পাস্তা, আর মেড আপ অফ লং চেনস অফ গ্লুকোজ। দেখো স্টার্চ, স্টার্চ যেটা দেখা যায় না এই ব্রেড, সিরিয়ালস, পাস্তা, এগুলো এগুলো হলো লং চেনস অফ গ্লুকোজ। সবসময় মনে রাখবে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো হলো অনেক সিম্পলার ফর্ম, আর সেটাই যখন লং চেনে কনভার্টেড হচ্ছে অনেকটা বড় লং চেনে, তখন সেটার নাম হচ্ছে তোমার স্টার্চ, ঠিক আছে? এবার which of the following pairs of plastic things stored is not correct? আচ্ছা, জিনিসগুলো বুঝতে পারছো তো? কেউ কোনো কথা বলছো না। আচ্ছা দেখো, which of the following pairs of plastic thing stored is not correct? আমরা প্লাস্টিড পড়েছিলাম না? প্লাস্টিড বললে আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম, এবং প্লাস্টিড কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। যখন কোষের মধ্যে কোষ অঙ্গাণু পড়েছিলাম তখন আমরা প্লাস্টিড পড়েছিলাম, এবং আমরা এটাও দেখেছিলাম যে প্লাস্টিড কিন্তু ডাবল মেমব্রেন অর্থাৎ দ্বিপর্দা বেষ্টিত হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্লাস্টিডের থেকেও আরো ভালো করে, যেটা মাই নেম ইজ চার্লি ছিল, সেখানে আমরা চার্লি ফর ক্লোরোপ্লাস্টিড বলেছিলাম। ক্লোরোপ্লাস্টিড বলো বা যে প্লাস্টিডই বলো না কেন, সেটা কিন্তু দ্বিপর্দা বেষ্টিত হয়। এবার এই প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড স্পেসিফিক্যালি প্ল্যান্টের বডিতে অবস্থিত, কারণ সেটাতে ক্লোরোফিল থাকে, তাই না? তারপর জ্যান্থোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টটা হলো যেটা কালারফুল, লিউকোপ্লাস্টটা হলো যেটা বর্ণহীন। তো সেই জিনিসটা আমরা এখানে দেখব। দেখো, প্লাস্টিডের ভাগে তিনটেই ভাগ আছে, মনে রাখবে। একটা হয় ক্লোরোপ্লাস্ট, আর ক্লোরো কথাটার মানে কি, এটা হলো সবুজ রঙের। তারপর হলো ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানেই হলো মনে রাখবে নানা রকমের রং, ঠিক আছে? সেখানে যদি জ্যান্থোপ্লাস্ট বলি, জ্যান্থো মানে হলো হলুদ বর্ণ, তার মানে ইয়েলোপ্লাস্টিড, জ্যান্থোপ্লাস্টিড, ঠিক আছে? আর একটা হলো লিউকোপ্লাস্ট, লিউকো মানে হলো বর্ণহীন। আর এই প্লাস্ট কোথায় থাকে? মনে করো গাছের মূলে থাকে, গাছের পাতায় থাকে ক্লোরোপ্লাস্ট। আর গাছের নানা রকম, মনে করো বিট বলো, গাজর বলো, এই যেগুলো মানে যেগুলো রং বেষ্টিত, যেগুলো রং বিশিষ্ট, সেগুলোতে থাকে ক্রোমোপ্লাস্ট। বোঝা গেল? এখানে কিন্তু অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এগুলোর কোনো রকম কোনো গল্প নেই। তাহলে এখানে প্লাস্টিডের পেয়ার বলেছে, কোন প্লাস্টিডের পেয়ারের কথা বলেছে? এখানে কিন্তু একটাও ঠিক হবে না, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট একটাও কিন্তু ঠিক হবে না। যদি আমাদের এই লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট থাকতো, তাহলে আমাদের অ্যান্সারটা হতো। পরেরটা, হাউ ইজ ফুড স্টোরড ইন ব্রাউন অ্যালগি? হাউ হাউ ইজ ফুড স্টোরড ইন ব্রাউন অ্যালগি? তাহলে ব্রাউন অ্যালগিতে খাবার কিভাবে স্টোর করা থাকে? ইন দ্য ফর্ম অফ
কার্বোহাইড্রেট, দেখো এখানে কি বলছে, ইন দ্য ফর্ম অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেটস দ্যাট মে বি ইন দ্য ফর্ম অফ ল্যামিনারিন অর ম্যানিটোল। এই নামটা একটু মনে রাখতে পারো, ল্যামিনারিন বা ম্যানিটোল, ঠিক আছে। আদারওয়াইজ মনে রাখবে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এর ফর্মে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এর ফর্মে, ঠিক আছে। পরেরটা নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর আর স্পেশালাইজড ইন ড্যাশ ইন হাইড্রোফাইটস। হাইড্রোফাইটস নিউম্যাটোফোর তোমরা জানো যে আমরা সুন্দরবনের যে গাছগুলো, সুন্দরী, গড়ান, এই সমস্ত যে গাছগুলোর কথা আমরা বলি সেইগুলো হলো নিউম্যাটোফোর। এবং তাদের কি দেখা যায়, তাদের কিন্তু শ্বাসমূল দেখা যায়, অর্থাৎ তাদের যে গাছের এই যে মূলগুলো, যেহেতু তাদের ওখানকার জলগুলো হয় লবণাক্ত এবং সেই জন্য মূলগুলো কিন্তু ওপরে উঠে আসে, অর্থাৎ ওপর থেকে তারা ডিরেক্ট ফ্রি অক্সিজেন, মুক্ত অক্সিজেনকে নেওয়ার চেষ্টা করে। তার মানে এদের যে রুট গুলো হয় সেগুলো হয় মডিফাইড রুটস। তার মানে নিউম্যাটোফোর্স আর স্পেশালাইজড রুটস ইন হাইড্রোফাইটস। ওকে, আচ্ছা। পরীক্ষায় প্রশ্ন এইরকম অনেক রকম ভাবে এর আগে একবার ঘুরিয়ে দিয়েছিল। তোমাদের যখন চলন পড়িয়েছিলাম, ট্রপিক চলন, তখন তোমাদের একটা জিনিস মনে আছে, আমি বলেছিলাম রুটস হলো ইউজুয়ালি পজিটিভলি জিওট্রপিক, পজিটিভলি জিওট্রপিক। কেন? দেখো, জিও কথাটার মানে হলো পৃথিবী, ট্রপিক বলতে যখন সেটার প্রভাবে ঘটছে, আর পজিটিভ বলতে সেই দিকে যাওয়া। কাণ্ড বলেছিলাম আমাদের কাণ্ড হয় নেগেটিভ জিওট্রপিক, কেননা সে ওপর দিকে যায়। আর রুটস হলো, গাছের রুটস হলো মূল যেহেতু মাটির দিকে যায়, সেই কারণে পজিটিভলি জিওট্রপিক। তাহলে তোমাদের প্রশ্ন এরকম দিতে পারে যে কোন গাছের রুট হলো তোমার নেগেটিভলি জিওট্রপিক, কোন গাছের রুট হলো নেগেটিভলি জিওট্রপিক, তার মানে কোন গাছের রুট মাটির নিচে যায় না, মাটির উপরে চলে আসে। অ্যান্সার কি? নিউম্যাটোফোর উদ্ভিদ বা সুন্দরী, গড়ান, এরকমও যদি কোনো অপশন থাকে, অপশনে সেটাই টিক করতে হবে। বোঝা গেল জিনিসটা? কেউ কোনো কথা বলছে না কেন গো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দীপক, ওরা কালকে মেসেজ করেছিল। কি বললো? আচ্ছা, এবার আমাদের এই বায়োলজিটা মোটামুটি শেষ হয়ে গেল একটা ভালো জায়গায়, মানে বেশ, যেহেতু আমি খুব ভালো লেভেলের এমসিকিউ নিয়ে এসেছি, তো সেই জন্য আমার খুব ভালো লাগলো। এরকমই আমরা ফিজিক্স আর কেমিস্ট্রিটাও করে নেবো, হ্যাঁ, এরপরে। শেষ হয়নি এখনো, আরো বাকি আছে অনেকগুলো জায়গা, বাট তাও। এবার দেখো, বলছে at least dash of the carbon dioxide fixation on earth is carried out by algae through photosynthesis. এটা হবে a half. At least a half of the carbon dioxide fixation on earth is carried out by algae through photosynthesis. টার্মিনোলজি গুলো ভুলে গেছি, আমি অনেকদিন এনভায়রনমেন্ট পড়াই না, সেই কারণে। বাট বলা হয় যে যে জলের স্রোত অনেক বেশি সেই জল ভালো, তাই না? দেখবে কোনো কোনো জলে থাকে একদম ওপরে পুরো সবুজ একটা তোমার অ্যালগি, পুরো অ্যালগি জমা পড়ে গেছে, সবুজ অ্যালগি ওপরে ওপরে ভাসছে জলের ওপরই ভাগে, জলের একদম আপার মোস্ট সারফেসে। তার মানে ইজ দ্যাট গুড? সেটা কি ভালো?
না, সেটা কিন্তু ভালো নয়। কারণ অ্যালগি কি করবে? ও তো সবুজ উদ্ভিদ না। সবুজ উদ্ভিদ না, সরি ভুল বললাম একদম। তো ও কি করবে? ও না অক্সিজেন গুলোকে নিয়ে নেবে। জল থেকে যে ম্যাক্সিমাম অক্সিজেন গুলোকে সেগুলোকে নিয়ে নেবে। ঠিক আছে? এবং ওই ওপরের জায়গাগুলোকে পুরো ক্যাপচার করে নেবে। সেই কারণে জলের নিচে, এই নিচের দিকের জলগুলোতে তখন কিন্তু CO2 র পরিমাণ বেড়ে যায় এবং O2 র পরিমাণ কমে যায় এবং সেই জলের মাছও কিন্তু মরে যায়। সেই জলে মাছ থাকতে পারেও না। ঠিক আছে? সেই জন্য তার মানে এটা বোঝা যাচ্ছে যে অ্যালগি কিন্তু কার্বন ডাই অক্সাইডের স্থিরীকরণ ফিক্সেশন মানে ওটার কিন্তু যে একটা অ্যামাউন্টটা সেটাকে কিন্তু ফিক্স করে দেয়। তো সেটা কি করছে? এটা একটু জাস্ট একটা ডেটা, এটা মুখস্থ রাখতে হবে যে প্রায় হাফ অফ দ্য কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন আমাদের যে ইজ ক্যারিড আউট বাই অ্যালগি থ্রু ফটোসিনথেসিস। হুম, পরেরটা দেখো, ক্যাপসাইসিন অয়েল, সেটা হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, BOD। হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। ঠিক আছে? BOD থেকে মনে করো কেমন প্রশ্নই খুব বেশি হলে তোমাদের ওই জাস্ট ফুল ফর্মটাই জিজ্ঞেস করতে পারে, ফুল নেমটা। এখন না অনেক পুরনো হয়ে গেছে। তারপর দেখো এখানে বলছে ক্যাপসাইসিনয়েড, carotenoid, phenolic, vitamins are dominant chemicals in which of the following foods? Answer হলো চিলি। ঠিক আছে? ক্যাপসাইসিনয়েড, ক্যারোটিনয়েড, ফেনলিক্স, ভিটামিন আর কেমিক্যালস ইন হুইচ অফ দ্য ফলোইং ফুড? এটা হলো চিলি। গ্রিন চিলিতে ভিটামিন সি থাকে আমরা জানি। ঠিক আছে? এখান থেকেও তুমি গেস করতে পারো যে ভিটামিন কথাটা আছে। আর বাকি নামগুলো দেখে তো এটা বুঝতে পারছো যে আচ্ছা না, তোমাদের ক্যারটটাও একটা ডাউট হতে পারে, তাই না? ক্যারট, ক্যারট কথাটা আছে, ক্যারোটিনয়েড, সেই জন্য। বাট এটা অ্যান্সার হবে চিলি। ঠিক আছে? আর এর আগে আমি বলেছিলাম শসাতে কি থাকে মনে আছে? কারণ কি কারো মনে আছে? একটু দেখি। কার মনে আছে? কারোর মনে নেই? শসাতে থাকে কিউকার বিটাসিন, তাই না? আর উচ্ছে বা বিটার গার্ডে কি থাকে? থাকে নেমন ডিকোসাইড। তারপর বলছে which of the following is an essential element used in the synthesis of proteins in plants? তার মানে এসেনশিয়াল এলিমেন্ট প্রোটিনের আমি বলেছিলাম কি নাইট্রোজেন, কিন্তু মুক্ত নাইট্রোজেন আমাদের দরকার হয় না। বাতাসে যেটা অ্যাটমসফিয়ারে 78% নাইট্রোজেন আছে সেটা মুক্ত নাইট্রোজেন, সেই জন্য সেটাকে কিন্তু ফিক্সেশন করাতে হয়। আর নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া কোনটাই কি করে আমরা সেগুলো দেখবো যখন কোশ্চেনে থাকবে। ফটোসিনথেসিস, এই জায়গাটাও একটা ইটসেলফ খুব মানে কি বলবো, খুব জটিল একটা জায়গা। বাট অত দরকার নেই আমাদের। দেখো বলছে যে দ্য কেলভিন সাইকেল, এটাকে বলা হয় না কেলভিন সাইকেল, কাকে বলা হচ্ছে? is used, is the term used for the reaction of photosynthesis, photosynthesis এর যে রিয়াকশন হচ্ছে that use the energy stored by the light dependent reaction to form glucose and other carbohydrate molecules। দেখো লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন আমরা জানি ফটোসিনথেসিসে দুটো দশা থাকে, একটা হয় আলোক দশা আর একটা হয় অন্ধকার দশা। ঠিক আছে? এমন না যে অন্ধকার দশা অন্ধকারে ঘটে আর আলোক দশা আলোতে ঘটে, সেটা কিন্তু নয়। আর দুটোই আলোতে ঘটে। আলোক দশা আলোর ওপর ডিপেন্ড করে থাকে, অন্ধকার দশা আলোর ওপর ডিপেন্ড করে না, এটাই হলো পার্থক্য। ঠিক আছে? এবার এখানে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন বলেছে মানে আলোক দশার কথা বলছে, এবং সেখানে যে তোমার এনার্জিটা স্টোর করছে, সেই এনার্জিটা ইউজ করছে, সেইটাকে হলো আম, যখন মানে আলোক দশায় যে পুরো রিয়াকশন গুলো ঘটছে, কেন ঘটছে? গ্লুকোজ তৈরি করছে, প্রোডাক্ট হিসেবে আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং গ্লুকোজ মানেই হলো আরো যে সমস্ত কার্বোহাইড্রেট
গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই সমস্ত যে আরো কার্বোহাইড্রেট মলিকিউলস গুলো, এইগুলোকে প্রোডাক্ট হিসেবে আনছে। আর সেই যে পদ্ধতিটা, সেই যে রিয়াকশনটার নামকে বলবো আমরা কেলভিন সাইকেল। পরেরটা, যেখানে এনার্জি আর কার্বন রিকোয়ারমেন্টস অফ দ্য অটোট্রপিক অর্গানিজম, ঠিক আছে, অটোট্রপিক অর্গানিজম আর ফুলফিলড বাই। তাহলে কি বলছে বুঝতে পারছো যে অটোট্রপিক অর্গানিজমের মানে সহজী উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে এনার্জির দরকার, তাদের যে কার্বন রিকোয়ারমেন্টস দরকার, এইটা কিভাবে ফুলফিল হয়? ডেফিনেটলি গাছেরা রান্না করে, গাছেরা ফটোসিনথেসিস করে, সেটার জন্যই সেইভাবেই এটা ফুলফিলড হয়। তাহলে অ্যান্সার হবে ফটোসিনথেসিস। দেখো এগুলো এমটিএস এর প্রশ্ন, এসএসসি এমটিএস এসেছিল প্রশ্ন, এসএসসি ইজি দেখতে গেলে, বাকি অপশন গুলো দেখেই বোঝা যাচ্ছে কিছু হবে না, কিন্তু তা সত্ত্বেও এগুলোকে না আগে দেখলে তখন খুব কনফিউজড হতে হয়। পরেরটা বলছে which of the following does not figure among the main functions of the root system of a plant? তাহলে প্ল্যান্টের রুট সিস্টেমের মেন ফাংশন কোনটা নয়? হুম, রুট সিস্টেমের প্ল্যান্টের রুট সিস্টেমের পুরো মূল যে সেটার কোনটা এটা ফাংশন নয়। এবার অপশন গুলো একটু দেখো। অ্যাবজর্পশনস অফ মিনারেলস ফ্রম দ্য সয়েল। আচ্ছা, আজকে আমরা যদি মূল পড়ি, এক ধরনের মূল হয় গাছের, সেটা হয় প্রধান মানে প্রধান মূল এরকম, আর একটা যেটা হয় গুচ্ছ মূল হিসেবেও হয়। প্রধান মূলের ক্ষেত্রে কি হয়, একটা তোমার মানে উপমূল বেরোয়, আর সেখান থেকে আবার প্রচুর এরকম উপমূল আরো মানে সে শাখা মূল তৈরি হয়, ঠিক আছে। এবার বুঝতেই পারছো এই যে পুরো মূল সিস্টেম, এই যে নিচে যেটা, তার উপরে একদম মূলের অগ্রভাগ, এটাকে একটা বলা হয় মূল রোম বলা হয়, যেটাকে ক্যাপের মতন করে থাকে, যেটা ওই মূলটা গাছের মাটি মানে এই যে মাটিকে ভেদ করে এগিয়ে যেতে সাহায্য করে। এই যে পুরো প্ল্যান্ট বডিকে সে একটা রিজিডিটি না, একটা ব্যালেন্স প্রোভাইড করে তাকে থাকার জন্য, মানে তাকে ধরে রাখার জন্য। তাহলে কাজগুলো কি? অ্যাবজর্পশনস অফ মিনারেলস ফ্রম দ্য সয়েল। হ্যাঁ, সয়েল থেকে যে সয়েলে যে মিনারেলস গুলো আছে সেগুলো অ্যাবজর্ব করা, একদম ঠিক। অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল, এই যে এখানে যে জলগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করা, একদম ঠিক। প্রোভাইডিং এ প্রপার অ্যাঙ্করেজ টু দ্য প্ল্যান্ট পার্টস, প্রোভাইডিং এ প্রপার অ্যাঙ্করেজ টু দ্য প্ল্যান্ট পার্টস, তার মানে একটা পুরো প্রপার অ্যানকোরেজ বলতে তাকে একটা পুরো সিস্টেম, একটা ব্যালেন্স প্রোভাইড করছে পুরো গাছটাকে ধরে রাখার জন্য। আর একটা বলছে যে সাপ্লাই অফ ফুড টু প্ল্যান্ট পার্টস। আজকে প্ল্যান্টের পার্টে, গাছের পাতায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ফুডের সাপ্লাইটা করে দিতে হবে, সেখানে মূলের কি ভূমিকা? সেখানে তো মূলের কোনো ভূমিকা নেই, কারণ রান্না হচ্ছে গাছের পাতাতে, আর সেই গাছের পাতা থেকে পুরো যে ফুডটা সেটা গাছের প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়ার কাজ কে করে? ফ্লোয়েম করে, আমি এর আগেও বলেছিলাম, তাই না? তার মানে এখানে কিন্তু রুটের কোনো ভূমিকা নেই। পরেরটা, which of the following plant hormones regulates growth particularly by stimulating cell elongation in stems? যেটা আমার দেওয়া নোট বেঙ্গলিতে যেটা আছে সেটা একবার দেখে নেবে, ওখানে অক্সিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন এগুলো কিন্তু আছে, তাই না? আচ্ছা, ডাবের জলে কোন হরমোন থাকে বলেছিলাম? হ্যাঁ, সাইটোকাইনিন, একদম ঠিক বলেছো। এবার তোমার সেই জন্য এবার যেটা বলছি, আমরা যখন গাছের প্ল্যান্টে, আমি ছবিতে হয়তো অতভাবে বুঝাইনি, বাট একদম যেটা অগ্রভাগে সবসময় যে কোনো অগ্রভাগে ভাজক কলাতে, মেরিসমেটিক টিস্যু গুলোতে ওই অক্সিনটা প্রেজেন্ট থাকে। তার মানে যেটা আমাদের প্ল্যান্ট বডির গ্রোথকে রেগুলেট করে, পার্টিকুলারলি বাই স্টিমুলেটিং সেল ইলংগেশন ইন ইস্যু ইন স্টেমস, যে স্টেমের যে সেল ইলংগেশন অর্থাৎ কোষটাকে লম্বা করা, কোষটাকে বাড়ানো, দীর্ঘান্বিত করার যে কাজটা করে, সেটা হলো অক্সিন, ঠিক আছে।
যদি বলা হয় ফল পাকাতে কে সাহায্য করে, অ্যান্সার হয়ে যাবে ইথিলিন, ঠিক আছে। কিন্তু প্রাকৃতিক ভাবে, হ্যাঁ, কিন্তু অপশনে না যদি থাকে প্রাকৃতিক ভাবে ফল পাকাতে কে সাহায্য করে, অ্যান্সার হবে ইথিলিন। কিন্তু অনেক সময় এমনিও প্রশ্ন থাকে যে ফল পাকাতে কে সাহায্য করে, এবং তখন ইথিলিন অপশনে থাকে না, তখন কিন্তু অ্যান্সারে অ্যাসিটিলিন হবে, ঠিক আছে। কারণ অ্যাসিটিলিনে আমি রিয়াকশন দিয়ে দেখাবো যে অ্যাসিটিলিন তৈরি করে জলের সাথে মিশে কার্বাইড, আর সেই কার্বাইডই কিন্তু ফলকে পাকিয়ে ফেলে। সেই জন্য আমরা যখন ফল কিনতে যাই আমরা বলি যে এই ফলগুলোতে কার্বাইড দেওয়া নেই তো, তার মানে হলো ওই ব্যাপারটাই। হুম? আচ্ছা, এবার দেখো, দ্য অ্যাপ্লিকেশন অফ প্ল্যান্ট অ্যান্ড সয়েল সায়েন্স টু ক্রপ প্রোডাকশন ইজ নোন অ্যাজ অ্যাগ্রোনমি। এটাকে অ্যাগ্রোনমি বলে, ঠিক আছে, কৃষি বিজ্ঞান, একটু মনে রাখো আর কি। বলছে যে অ্যাপ্লিকেশন অফ প্ল্যান্ট অ্যান্ড সয়েল সায়েন্স, মানে সায়েন্সটাকে অ্যাপ্লাই করছে টু ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে, অ্যাগ্রোনমি। পরেরটা, which of the following gases is released in the process of photosynthesis? photosynthesis এর প্রসেসে কোন গ্যাস রিলিজ হচ্ছে? সেটা হলো অক্সিজেন, সেটা হলো অক্সিজেন। দেখো, অল্প, এমন নয় যে সবই কিন্তু কঠিন প্রশ্ন, তাই না? দেখো, সিএইচএসএল টায়ার টু এ দিয়েছিল তাও এই প্রশ্নটা, এবং তাও সেটা একদম রিসেন্ট, 2024-এ। কত ইজি প্রশ্ন। আর একটা আমরা দেখবো, সেটা হলো, দেখতে পাচ্ছ এই পিডিএফটা? এটা হলো নিউট্রিশন ইন অ্যানিমালস। এটাও কিন্তু আমরা ম্যাক্সিমামই কোশ্চেনের থ্রু দিয়েই যাব, আগেরটার মতোই। এটা মেবি আগেও আমি দেখিয়েছিলাম একটুখানি, অন্য একটা কিছুতে ছিল, এটা আমার বেঙ্গলি পিডিএফ এ ছিল, সেখানে কোনো অসুবিধা নেই, একটু দেখে নাও। দেখো, স্যালিভারি অ্যামাইলেজ, ঠিক আছে। তাহলে আমাদের যে স্যালাইভা, আমাদের যে লালা গ্রন্থিতে, সেখানে যে লালা রস থাকে বা স্যালাইভা থাকে, সেখানে এক ধরনের এনজাইম থাকে, দ্যাট ইজ কল স্যালিভারি অ্যামাইলেজ, এবং তার কাজ হলো স্টার্চকে কিন্তু ব্রেকডাউন করা, এবং সেটাকে স্টার্চকে ব্রেকডাউন করে সুগারে কনভার্ট করা। তাহলে স্টার্চ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেই কারণে বলে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেতে, তাতে কি হয়, 70% ডাইজেশন কিন্তু আমাদের মুখেই কিন্তু হয়ে যায়, শুধুমাত্র ভাত বা রুটি বা ব্রেড বা যেগুলো তুমি তোমার কার্বস বা স্টার্চ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কথা বলছো। তারপর দেখো, পেপসিন আর ট্রিপসিন, এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট, কেননা এই দুটো নামই কিন্তু প্রোটিনকে ডাইজেস্ট করে, ঠিক আছে। পেপসিন আর ট্রিপসিন এই দুটো উৎসেচক, এই দুটো এনজাইম কিন্তু প্রোটিনকে ডাইজেস্ট করে। তারপর লাইপেজ, লাইপেজ ফ্যাটকে, ইমালসিফাইড ফ্যাটকে ডাইজেস্ট করে, ব্রেক করে। আর প্যানক্রিয়েটিক অ্যামাইলেজের কাজ হলো ফুডে যে স্টার্চ প্রেজেন্ট থাকে সেটাকে ব্রেক ডাউন করে, ঠিক আছে। তাহলে এই গ্যাস্ট্রিক জুস, আমাদের যে আমাদের যে স্টমাকে কি থাকে, আমাদের স্টমাকে থাকে গ্যাস্ট্রিক জুস।
এবং সেখানে দেখো গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি আছে, HCl আছে, পেপসিন আছে আর মিউকাস আছে। কি হয় পুরো যে স্টমাকের যে পর্দা থাকে সেটা না মিউকাস পর্দা দ্বারা বেষ্টিত থাকে, এবং সেই কারণে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন বলছি। সেই কারণে কি হয়, যদি কোনো কারণে HCl যদি বেশি ক্ষরিত হয় তখন কিন্তু মিউকাসের যে ওই পর্দাটাই ছিদ্র ছিদ্র হয়ে যায়। ঠিক আছে। আম, এবং সেই কারণে যদি বলা হয় যে যদি অ্যাসিডিটি হয়ে গেছে বলতে আমার শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া বলতে এই যে HCl এর পরিমাণটা বেড়ে যাওয়া। ওকে। এবার দেখো HCl বেড়ে যাওয়া, HCl যদি বেড়ে যায় তোমাদের কি অ্যাসিডিটি যদি বেড়ে যায়, অ্যাসিডিটি হয়, HCl বেড়ে গেল, তখন কি খেতে বলা হয়, ইনো খেতে বলা হয়, তাই না? ইনো যেটার কাজ শুরু করে 6 সেকেন্ড মে। অ্যাকচুয়ালি ইনোটা কি, এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2। ইনোর সংকেত কিন্তু পরীক্ষাতেও দেয়। ইনো ইনো বলে সংকেতটা দেয় না, দেয় যে অ্যাসিডিটির জন্য যে ওষুধ খাওয়া হয় সেটা আসল সংকেতটা কি, সেটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবার অ্যাসিড আর ক্ষার এটা কি, আর আসলে OH মূলক যুক্ত আছে মানেই এটাকে ক্ষার বলবো। ঠিক আছে। মূলক H+ যুক্ত আছে মানেই সেটাকে আমরা অ্যাসিড বলবো। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আর তোমরা জানো অ্যাসিড আর ক্ষারের সংমিশ্রণে লবণ আর জল উৎপন্ন হয়, কেননা এরা একে অপরকে প্রশমিত করে। তাহলে আমার অ্যাসিড হয়েছে, অ্যাসিডিটি বেড়েছে, HCl বেশি উৎপন্ন হয়েছে, আমি তখন খেলাম ক্ষার, MgOH2। দুটো মিলে তৈরি করলো কি, MgCl2 প্লাস H2O, অর্থাৎ একটা লবণ তৈরি করলো এবং জল তৈরি করলো। তাহলে এখানে দেখো অ্যাসিড বা ক্ষার কোনোটারই কোনো উপস্থিতি নেই, জিনিসটা প্রশমিত করে দিল। ঠিক আছে। হুম। তাহলে দেখো স্টার্চ ডাইজেস্ট হয়ে গ্লুকোজে কনভার্ট করে, একদম গ্লুকোজ বা সুগার, যেটা সিম্পলেস্ট ফর্ম C6H12O6। ঠিক আছে। আর স্টার্চের যেটা সেটা হলো C12H22O11, স্টার্চের সংকেত। এর আগের দিন একজন তোমার কি একটা স্থূল সংকেত কি একটা জিনিস বলছিলে না, দেখো ব্যাপারটা ওটা জিনিসটা ছিল কি, যে CH2O এরকম ছিল। এটা অনেক সময় এভাবে লেখে যে সব থেকে সিম্পলেস্ট যেটা লিখলো CH2O, মা এখানে রাখো আমি পড়ে নেবো পরে, সেটার হোল এন। ঠিক আছে। এটার হোল এন মানে CnH2nOn। দেখো ছকে ছকে কিন্তু এটাই মিলে যাবে, এন এর ভ্যালু তুমি যদি 6 বসাও C6H12O6। ঠিক আছে, C6H12O6 একদম দেখো ছকে ছকে মিলে গেল। ওই জন্য স্থূল সংকেত বলেছে। আহ, এবার দেখো প্রোটিন, প্রোটিনের যে সিম্পলেস্ট ফর্ম সেটাকে কি বলা হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড। এর আগেও আমি বলেছিলাম প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম অ্যামাইনো অ্যাসিড। একমাত্র নাইট্রোজেন প্রেজেন্ট থাকে এই তিনটের মধ্যে কিন্তু প্রোটিনে, এটাও মাথায় রাখবে। আর ফ্যাটের যে সিম্পলেস্ট ফর্ম, ফ্যাটকে কোনো কিছু ডাইজেস্ট করে বা ব্রেক ডাউন করে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ওকে। এবার দেখো এখানে এই যে লিখেছে, এখানে লিখেছে স্টোরড ফুড
ফ্যাটটা হলো গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে কনভার্ট হয়ে থাকে। তোমাদের আগের দিন পড়িয়েছিলাম মনে আছে তো, স্টোরড ফুড, আমাদের সবার ফার্স্টে আমরা যে খাবারটা খাই সেটা তো গ্লুকোজ ফর্মে, তারপর সেটা কিন্তু যখন সেটা স্টোরড হবে আমার শরীরে, অতটা মনে করো তখন শক্তি দরকার নেই, আমি বেশি খেয়েছি, সেটা আমার শরীরে গ্লাইকোজেন রূপে কনভার্ট হবে, যে পদ্ধতিটার নাম হলো গ্লাইকোজেনেসিস। এবং এই কাজটা করে ইনসুলিন নামক একটা হরমোন। আর এই ইনসুলিন হরমোন যদি কোনো কারণে শরীরে কম হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে? মধুমেহ রোগ হয়, মধুমেহ রোগ হয়। হুম? আচ্ছা। এবার দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ডস টু ভিটামিন। ভিটামিনের রিগার্ডিং এ আমাদের ইনকারেক্ট স্টেটমেন্টটা খুঁজতে হবে। বলছে প্ল্যান্টস ক্যান সিনথেসিস অলমোস্ট অল ভিটামিন। হ্যাঁ, কথাটা ভুল না, প্ল্যান্টস। আমরা দেখলাম, আমরা যখন ভিটামিন পড়েছিলাম, ভিটামিন এ বি সি ডি, এগুলোর যখন আমরা সোর্স পড়েছিলাম, আমরা দেখেছিলাম ম্যাক্সিমামই কিন্তু প্ল্যান্টসই ছিল, তাই না? গাজরে তোমার ভিটামিন এ, চিলিজ বা আমলকি বা লেবুতে ভিটামিন সি, ভিটামিন ডি, কত কিছু। তো ডেফিনেটলি এটা প্ল্যান্ট অলমোস্ট অল আছে, তা আমি এটাকে কনসিডার করতে পারি অ্যাজ এ কারেক্ট স্টেটমেন্ট। পরেরটা দেখো, ভিটামিনস আর অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক আর ইনঅর্গানিক এই কথাটার মানে কি? আমরা যে অর্গানিক কেমিস্ট্রি পড়ি না, তার মানে অর্গানিক কেমিস্ট্রি মানে যেখানে কিন্তু কার্বন থাকে। এবার তাহলে CO2 কি কার্বনিক কম্পাউন্ড? CO2 কি কার্বনিক কম্পাউন্ড? না, CO2 কিন্তু কার্বনিক কম্পাউন্ড না। অ্যাকচুয়ালি কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত থাকে, মানে যেগুলো হাইড্রোকার্বন জাতীয় যৌগ, হাইড্রোকার্বন, ঠিক আছে, সেইগুলো হলো আমাদের ভিটামিনস, সেইগুলো হলো আমাদের অর্গানিক। কিন্তু এখানে CO2 তে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, আমার এটা কিন্তু ইনঅর্গানিক মধ্যে পড়ে। হাইড্রোকার্বনের আরো অনেক ব্যাপার আছে, যখন পুরো একটা আম ওই তোমার একটা বিশাল বড় চেন তৈরি করলো, ঠিক আছে, সে পুরো পলিমার টাইপের চেন তৈরি করলো, সেগুলো হাইড্রোকার্বন। তারপর হাইড্রোকার্বনের মধ্যে অ্যারোমেটিক কম্পাউন্ড একটা ডিভিশন আছে। অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোর কি হয়, একটা অ্যারোমা পাওয়া যায়, একটা সুগন্ধি পাওয়া যায়। তো হাইড্রোকার্বন সেইগুলো হলো ইউজুয়ালি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পড়ে, অ্যান্ড ভিটামিনস আর অর্গানিক কম্পাউন্ড, দ্যাটস ট্রু। ঠিক আছে। পরেরটা বলছে সাম ব্যাকটেরিয়া ইন দ্য গাট ডু নট প্রডিউস ভিটামিনস। এইটা হলো ভুল, ঠিক আছে। সাম ব্যাকটেরিয়া ইন দ্য গাট আমাদের কিন্তু প্রডিউস ভিটামিনস। তারপর বলছে আর একটা, মোস্ট অফ দ্য ভিটামিনস ক্যান নট গেট সিনথেসাইজড ইন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইন আওয়ার বডি। একদম কারেক্ট কথা, যে ম্যাক্সিমাম ভিটামিনই কিন্তু আমাদের বডিতে সিনথেসাইজড হতে পারে না সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, এবং সেই কারণে ডক্টর দেখবে ভিটামিন ইর ক্যাপসুল খেতে বলে, ভিটামিন ডির ক্যাপসুল খেতে বলে। তার মানে আলাদা করে ভিটামিন ডি, ভিটামিন সি, ক্যালসিয়াম বা ভিটামিনের ট্যাবলেট কেন দরকার হচ্ছে? কারণ আমাদের বডিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সিনথেসাইজড হয় না, সেই কারণে। ওকে। আচ্ছা, এবার দেখো বলছে which essential micronutrient plays a clear role in synthesis, storage and secretion of insulin in the hexameric form, as well as in the conformational integrity of insulin। বাপরে, এখানে একটা বিশাল বড় কথা, বিশাল বড় কিছু, অত কিছু এখানে মনে রাখতে হবে না। একটা ছোট্ট ব্যাপার দেখো, মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে ফার্স্টেই বলে দিয়েছে, তার মানে মাইক্রোনিউট্রিয়েন্ট মানে আমাদের শরীরে কিন্তু খুব কম পরিমাণে হলেও দরকার। কিসে কিসে দরকার? সিনথেসিস, স্টোরেজ অ্যান্ড সিক্রেশন অফ ইনসুলিন।
এই যে আমরা একটু আগেই ইনসুলিনকে দেখলাম যে ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্টেড হচ্ছে এবং এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, তার সিক্রেশন এবং তাকে স্টোরেজ করে রাখার জন্য কে কাজ করছে? জিঙ্ক কিন্তু কাজ করছে। ঠিক আছে, এটা জিঙ্কের কাজ। তারপরে তাহলে এ দেখো, ইনসুলিনে কে থাকে? জিঙ্ক, মনে রাখবে। ক্লোরোফিলে কে থাকে? ম্যাগনেসিয়াম, মনে রাখবে। প্রোটিনে কে থাকে? নাইট্রোজেন, মনে রাখবে। ব্লাড বা হিমোগ্লোবিনে কে থাকে? আয়রন। ঠিক আছে, ব্লাড বা হিমোগ্লোবিনে থাকে আয়রন। সেই কারণে কি হয়, ইউজুয়ালি দেখবে যে আমাদের মেয়েদেরকে কিন্তু আয়রন ট্যাবলেট স্কুলেও দেওয়া হয়। তোমরাও নিশ্চয়ই আগে খেয়েছো, স্কুলে দেওয়া হয়। হুম। কেননা মেয়েদের বডিতে কিন্তু আয়রনটা ইউজুয়ালি একটু কম হয়, ছেলেদের বডিতে কিন্তু আয়রন বেশি থাকে। হুম, সেই কারণে ছেলেদের শরীরে রিজিডিটিও কিন্তু একটু বেশি, মেয়েদের শরীরে নমনীয়তা একটু বেশি। Which of the following was the first B vitamin discovered in 1897, that is essential amino acid and carbohydrate metabolism and is active production in reaction? অ্যান্সার দিয়েছে থায়ামিন, তাই না? অ্যান্সার দিয়েছে থায়ামিন। হুম, তাহলে আমাকে বলো তো, এটা কোন ভিটামিন? ভিটামিন বি এর কি? ভিটামিন বি এর 1, B2, B3 নাকি B12? B1, একদম। ফার্স্ট টাইম B1 ফার্স্ট টাইম ডিসকভার্ড হয়েছে তো, তাই না? ফার্স্ট টাইম ডিসকভার্ড হয়েছে, এখানে তো এমন কিছু না যেটা আগে ডিসকভার্ড হয়েছে সেটাতে এক নাম দিয়েছে, আর সেটার যে কেমিক্যাল নাম সেটা হলো থায়ামিন। 1897 এ ডিসকভার্ড হয়েছে ভিটামিন, ফার্স্ট ভিটামিন, এবং এসেনশিয়াল ইন অ্যামিনো অ্যাসিড অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম। এই দুটো, মানে অ্যামিনো অ্যাসিড বলতে প্রোটিন আর কার্বোহাইড্রেট বলতে কার্বোহাইড্রেট, তার মানে কার্বোহাইড্রেট প্রোটিন দুটোরই মেটাবলিজম করতে কিন্তু এটা এসেনশিয়াল, অ্যান্ড ইজ অ্যাক্টিভ ইন এনার্জি প্রোডাকশন রিয়াকশন, এবং আমাদের শরীরে কিন্তু অ্যাক্টিভলি এনার্জি প্রোভাইড করে যাচ্ছে। আর তাহলে বাকি নামগুলো দেখো, এই নামটাও কিন্তু খুব দেয়, কাসিমির ফাঙ্ক। কাসিমির ফাঙ্ক ফাদার অফ ভিটামিন থেরাপি বলা হয়। ঠিক আছে, ফাদার অফ ভিটামিন থেরাপি। তাহলে আমাদের যে এই যে এত রকমের ভিটামিন আবিষ্কর্তা, সেটার নাম কিন্তু বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক। তাহলে B1 এর নাম পড়ে নিলে থায়ামিন, B2 এর নাম কি? রাইবোফ্লাভিন, B3 হলো নিয়াসিন, B5 হলো প্যান্থোথেনিক অ্যাসিড, B6 হলো পাইরিডক্সিন, B7 হলো B7 স্কিন চুল ভালো করার জন্য ভিটামিন B7 খেতে বলে। ভিটামিন B9 হলো ফলেট, B17 হলো কোবালামিন। ঠিক আছে, B17 কম বলতে তার শরীরে কোবাল্ট কম পড়েছে। এইটা ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর ট্রিক্স, ট্রিক্স কি দিই বলো তো? এমনিতে ট্রিক্স করতাম অনেক, সেগুলো ওই জিকে যখন পড়াতাম করতাম। তোমার ওই কি বলো না, ন্যাশনাল পার্ক, তারপর টাইগার রিজার্ভ, এই সমস্ত কোন স্টেটে কি কি আছে সেগুলোর একটা গল্প আছে, ব্যাপার আছে। কিন্তু সায়েন্সের টার্মিনোলজি গুলো তো একটু কঠিন রকমের হয় না, সেই জন্য তখন তোমাকে একদম মানে পার্টিকুলার এই টার্মটাই মনে রাখতে হবে। তাও আমার মনে হয়, আচ্ছা এখানে না ভিটামিন 12 হবে, হ্যাঁ 17 কথাটা কেন আসছে? হ্যাঁ 12 হবে, বললাম তো ভিটামিন B12 হবে। হ্যাঁ, ওই বলেছিলাম না এর আগে একদিন যে কোবাল্ট কম, কোবালামিন ভিটামিন B12 এর নাম। আর ওই যদি এই আমাদের শরীরে কোবাল্ট কম পড়ে তখন কিন্তু ভিটামিন B12 এর কমি হয়েছে বলে, এবং তখন এক ধরনের অ্যানিমিয়া হয়, দ্যাট ইজ কল্ড পার্নিসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া।
এবার এখানে দেখো ওয়াটার সলিউবল ভিটামিন বিসিপি, ঠিক আছে, বিসিপি। এখানে ভিটামিন পিটা ছিল না, এটাও লিখে নেবে, ভিটামিন পিটাও হলো ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে পড়ে। এবার দেখো তোমাদের ওয়াটার সলিউবল বলতে ঠিক জলের জিনিস ভালো লাগে না, মানে যেটা ভালো লাগে না সেটা তোমরা জলে ভাসিয়ে দাও, তাই না? তো বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স এই তিনটে সাবজেক্ট অত পছন্দ নয়, তো সেই কারণে জলে ভাসিয়েছো। তো ভিটামিন বি, সি আর ভিটামিন পি এই তিনটে ওয়াটার সলিউবল, আর বাকি যা যা থাকলো সেটা এ, ডি, ই কে ফ্যাটে সলিউবল। ওকে, আচ্ছা এবার দেখো ভিটামিন ডি এর হেলথ বেনিফিট কি আছে, সেটা হলো স্ট্রেংথেনিং অফ বোনস অ্যান্ড মাসলস, ঠিক আছে, স্ট্রেংথেনিং অফ বোনস অ্যান্ড মাসলস, এটা হলো ভিটামিন ডি ইম্পর্টেন্ট হেলথ বেনিফিট, এটা আমরা জানি, তাই না? এবং আমরা এটাও জানি যে আম, কি কি রোগ হয়, রিকেট আর অস্টিওম্যালেশিয়া। রিকেট হয় যারা ছোট বাচ্চাদের মধ্যে রিকেট হয়, আর যারা একটু বড় তাদের মধ্যে কিন্তু অস্টিওম্যালেশিয়া নামক রোগ হয় যদি ভিটামিন ডি এর অভাব দেখা যায়। পরীক্ষায় এটাও দেয় এক, হ্যাঁ, ভিটামিন সি, ভিটামিন সি তো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, স্কারভি রোগ হয়, তাই না? আর একটা ভিটামিন টি, ভিটামিন টি, না হয়নি, তোমরা যাও না। হ্যাঁ বলছি, আচ্ছা এখন আমি এই যে ভিটামিন পি সম্পর্কে বললাম, এটা বিষয়ে বলছো তো, ভিটামিন পি এটা যেমন খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, ভিটামিন পি নিয়ে আলাদা কিছু পড়তে হবে না, বাট পরীক্ষায় এটা দেয় যে এটা ওয়াটার সলিউবল নাকি ফ্যাটে সলিউবল, ফ্যাটের দ্রাব্য না জলের দ্রাব্য, এইটা দেয়। ঠিক আছে, ভিটামিন পি যেমন পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন পি থাকে, এবার এটারও ওই রকমই কাজ, ভিটামিনের যেমন কাজ হয়, এটার জন্য আলাদা কিছু পড়ার দরকার নেই। হুম। আর ভিটামিন ডি এর যেটা বললাম, রিকেট, রিকেট আর অস্টিওম্যালেশিয়া যেটা বললাম। আর একটা প্রশ্নও দেয় একমাত্র কোন ভিটামিন আমাদের স্কিনে সিনথেসিস হতে পারে, ঠিক আছে? এবং সেই কারণে দেখেছো ছোট বাচ্চাদেরকে কি করা হয়, তেল মেখে রোদে শুইয়ে দেওয়া হয়, তার মানে রোদে শোয়ালে কি হয়, সানলাইটের জন্য আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হয়, তো সেটাও কিন্তু খুব ভালো, সেই কারণে ভিটামিন ডি হলো একমাত্র ভিটামিন যেটা আমাদের স্কিন সিনথেসিস করতে পারে। পরেরটা, দ্য ফুড কম্পোনেন্ট প্রেজেন্ট ইন সুগার, সুগারে কোন ফুড কম্পোনেন্ট আছে, সেটা হলো কার্বোহাইড্রেট। পরেরটা, মিল্ক, সি ফুড, নাটস অ্যান্ড হোল গ্রেনস, এই যে মিল্ক, সি ফুড, নাটস আর হোল গ্রেনস এই সমস্ত খাবারগুলো কন্টেন্স হাই অ্যামাউন্ট অফ হুইচ মিনারেল, কোন মিনারেল প্রচুর পরিমাণে তার মধ্যে থাকে, দ্যাট সাপোর্টস বোনস হেলথ অ্যান্ড আওয়ার বডিজ রিপেয়ার প্রসেস, আমাদের যে বোনস হেলথ আর আমাদের বডির যে রিপেয়ার প্রসেস এই দুটোতে কাজ করে। এবং কি কি দেখো, মিল্ক, সি ফুড, নাটস, হোল গ্রেনস, কি হবে অ্যান্সার, ফসফরাস হবে, অ্যান্সারটা হবে ফসফরাস, ঠিক আছে, মনে রাখতে হবে আলাদাভাবে, কারণ বোন হেলথকে কিন্তু সাপোর্ট করছে, এটাও মাথায় রাখতে হবে। এইটাও খুব ইম্পর্টেন্ট। Which of the following vitamins prevents major birth defects of the brain and spine of a newborn baby? একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে, কোন ভিটামিন তার যখন জন্মর সময় এমন অনেক কিছু যে প্রেগনেন্সির সময় তার মা কিরকম ইনটেক করেছে সেটার উপর কিন্তু তার অনেক হেলথের ইস্যু ডিপেন্ড করে থাকে। তো ব্রেন আর স্পাইন, তো ব্রেন আর স্পাইনের যে ডিফেক্ট, সেই যে মেজর বার্থ ডিফেক্ট, সেটা মানে কোন ভিটামিন খেতে বলে,
সেটা কোন ভিটামিন খেতে বলে? দ্যাট ইজ ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড। পরে যখন রিপ্রোডাকশন পড়াবো, তখন যখন পড়াবো এগুলো, তখনও দেখবে যে জিনিসগুলো ভীষণ ইন্টারেস্টিং। ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে। আহ, তারপর কার্বোহাইড্রেটস আর ইউটিলাইজড বাই দ্য হিউম্যান বডি ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। কার্বোহাইড্রেটস are utilized by the human body in the form of glucose. কার্বোহাইড্রেট মানেই কি মনে রাখবে? গ্লুকোজ, আর কিচ্ছু না। ঠিক আছে? প্রোটিন মানেই মনে রাখবে অ্যামিনো অ্যাসিড, ফ্যাট মানেই মনে রাখবে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এরকম ভাবে জিনিসগুলোকে কানেক্ট করে রাখবে। দেখো, হোয়াট ইজ দ্য মনোমার ইউনিট অফ গ্লাইকোজেন? গ্লাইকোজেনের যেটা গ্লুকোজ। গ্লুকোজ হলো সব থেকে সিম্পলেস্ট ফর্ম। এটা হলো সুগার, যেটাকে বলবো সুগার, সিম্পলেস্ট ফর্ম। গ্লুকোজ বা সুগার, গ্লাইকোজেনের যে মনোমার। আর লাস্ট আজকে 10 নম্বর পর্যন্ত শেষ করছি। বলছে উইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট ইন আওয়ার বডি? আমাদের বডিতে সূর্যালোকের উপস্থিতিতে কোন ভিটামিন সংশ্লেষ হয়? অ্যান্সার কি? অ্যান্সার হলো ভিটামিন ডি। এইটুকুই আজকে আমাদের পড়ালাম। এবার বলো, ফিজিক্সের থেকে কি কি প্রবলেম আছে সেগুলো আমি এখনই বলে তারপর ক্লাস এন্ড করব। বলো। এই কোশ্চেন গুলো বেঙ্গলিতে পাওয়া তো একটু মুশকিল আছে। উম, কারণ আমি এসএসসির, আমি একটা বইয়ের কাজ করছি। সেই বইয়ে কিন্তু আমি অলরেডি এসএসসির কোশ্চেন গুলোকে বেঙ্গলিতে করছি। আর এগুলো যেহেতু হোয়াইট লেভেল কন্টেন্ট হয়ে যায় না, তখন বই পাবলিশ করব এমন একটা প্ল্যানিং আছে। তো সেই জন্য আমি ওগুলোকে পিডিএফ হিসেবে দিতে পারবো না। এইটাই আমার একটা রেস্ট্রিকশন আছে। এবার দেখো, আমি তোমাদেরকে বেঙ্গলিতে যে নোটগুলো দিয়েছিলাম না, সেখানে তো এগুলো আছে। সেখান থেকে ভিটামিনটা পড়েছো কি একবারও? একবারও কি খুলে দেখেছো? ওখানে কিন্তু সবই আছে। এটা শুধু তোমাদেরকে কিরকম প্রশ্ন এসেছে সেটা দেখানোর জন্য এনেছি। আর আমার মনে হয় যারা এমটিএস দেবে তারা শুধু এমটিএস নিশ্চয়ই দেবে না, সিএইচএসএল ও দেবে, সিজিএল ও দেবে। তো ইংলিশের প্রশ্নটা একটু চোখে রাখো না, চোখে সেট। কারণ সিজিএল এ তো তোমরা, তোমাদের ইংলিশ কিংবা হিন্দি এই দুটোতেই এভেলেবেল থাকবে প্রশ্ন। তখন তোমরা চাইলেও বেঙ্গলিতে পাবে না। তখন কি করবে? হুম। কাজেই এই কোশ্চেন, এই পিডিএফ গুলো আমি বেঙ্গলিতে দিতে পারবো না, বাট আমি তোমাদের যে পিডিএফ গুলো অলরেডি দিয়েছি সেগুলো তো বেঙ্গলিতেই আছে, সেগুলো পড়তে থাকো। ওকে। আর যে টোটাল এইরকম পিডিএফ, এই যে কোশ্চেনের পিডিএফ 18টা পিডিএফ দিয়ে দিয়েছিলাম গ্রুপে, ওইগুলো কিন্তু তোমরা সব পড়ে নিও। ঠিক আছে? ওইগুলো পড়ে নিও। যে জায়গাটা অসুবিধা হচ্ছে সেই জায়গাটা বলো, আমি সেটা বলবো। এবার অর্থোডন্ট, হেটারোডন্ট, ঠিক আছে। আমি এর পরের দিন আমি না তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো, একদম ছবি দিয়ে খুব ভালো করে পড়াবো ডাইজেস্টিভ সিস্টেম। খুব ভালো লাগবে। কেননা কোনটা পিত্তরস, কোনটা লিভার, কোনটা অগ্নাশয় থেকে অগ্নাশয় রস খরিত হচ্ছে, কোনটার কি কাজ, এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন থাকে। তো আমি সেটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? আর একটা ব্যাপার, কালকে না আমার ক্লাসটা হতেও পারে, নাও হতে পারে। আমি কালকের দিনটা একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর আগের দিন বললাম যে আমার মায়ের দিদা, বড় মা মারা গেছেন। তো সেটার জন্য হয়তো আমাকে একটু কৃষ্ণনগর যেতে হতে পারে। সেই জন্য আমি, যদি যেতে হয় তাহলে কালকের ক্লাসটা হবে না। আমি সেই ক্লাসটা তোমার মঙ্গলবার নেব। এবার আমি বুঝতে পারছি না যাব কি যাব না। আমার তাই মনে হয় তোমাদেরকে অনিশ্চয়তায় না রেখে কালকের ক্লাসটা কালকে ক্যান্সেল করছি, সোমবারটা ক্যান্সেল করছি। আমরা মঙ্গলবার ক্লাসটা নিয়ে নেব। ঠিক আছে? অসুবিধা হবে? মঙ্গলবার একই সময়, সকাল 8:30। হুম। ঠিক আছে ইদ্রিস? ঠিক আছে, চলো।
এরকম যেমন আমি তোমাদের আজকে তোমাদেরকে আমি এরকম 18টা ইংলিশে ওই সরি বায়োলজি পিডিএফ দিয়েছিলাম, একটু পরে রাত্রিবেলাতেই আমি এরকমই কেমিস্ট্রির পিডিএফ দেবো, যেখানে এরকম ভাবেই অল্প অল্প ডেটা আছে এবং পুরো পিওয়াই কিউ, একদম রিসেন্ট পিওয়াই কিউ গুলো দেওয়া আছে, সেগুলো পড়ে নেবে। ঠিক আছে, আমি তারপর সেগুলো ধীরে ধীরে পড়া শুরু করব, মানে পড়ানো শুরু করব।